হ্যালো লিসেনার্স, হ্যালো গাইজ, হ্যালো মিউজিক লাভার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার এই ভিডিওটার যে টাইটেলটা দেখছেন, শিরোনামটা, এটা দেখে আপনারা হয়তো চিন্তা করছেন যে ওল্ড রকার রিভিউ না হয়ে ওল্ড রকার হিস্টোরি কেন? হিস্টোরি, সেটা একটা কারণ আছে। অবশ্য আলোচনাটা আমি করব সেটা ওই অনেকটা ওল্ড রকার রিভিউর মতোই, সেই ব্যান্ডটাকে নিয়ে কথা বলবো, নোভা ব্যান্ড নিয়ে কথা বলবো আজকে। সো নোভা ব্যান্ডের আরও যারা ফ্যান ফলোয়ার রয়েছেন, নোভা ব্যান্ডের তো আসলে একটা অ্যালবামই রিলিজ পায়নি। নোভা ব্যান্ডের 1989-এর আহ্বান অ্যালবামের পরবর্তী বছরগুলিতে পর্যায়ক্রমে 1992-তে একটা বের হয়, এরপর 1994-তে একটা বের হয়, এরপর 1995-তে একটা বের হয়, এভাবে পর্যায়ক্রমে বেশ কয়েকটা অ্যালবামে বের হতে থাকে। তো নোভা ব্যান্ডের আরও অনেক ফ্যান ফলোয়ার যারা আছেন, আহমেদ ফজল ভাইয়ার ছেলে আহমেদ শৌরেনও তো আছেন। তো ওনার ফ্রেন্ড সার্কেল, ওনারা যদি দেখে থাকেন, এই প্রশ্নগুলো আসবে। সেই কারণেই আমি এই ভিডিওটা তৈরি করছি। নোভা ব্যান্ডে লাইন আপটা আসলে চেঞ্জ হয়ে যায় আহ্বান অ্যালবামের পরে। সেকেন্ড অ্যালবামে অবশ্য ভালো ভাইয়া বেস গিটারে, টলো ভাইয়া কিবোর্ডে, ড্রামসে ময় ভাইয়া, ওনাদেরকে দেখা যায়। শাকিল খান মিসিং থাকেন, আর আহমেদ ফজল ভাই তো ব্যান্ড লিডার কাম ভোকালিস্ট, গিটারিস্ট, ওভারঅল উনি এখন পর্যন্তই আছেন। একদম বর্তমানে উনি সম্ভবত ওনার ছেলেদের সাথেই ব্যান্ড করছেন। ওনার এক ছেলে সম্ভবত ড্রামস বাজাচ্ছে, ওনার নামটা আমি বলতে পারবো না। আমি যাকে চিনি উনি হলেন আহমেদ শৌরেন। আহমেদ শৌরেন খুব ভালো গিটারিস্ট, ও সব রকম লিড বেস সব গিটারই সে বাজাতে পারে। তো একটা ভিডিও আমার খুব ভালো লেগেছে, সেটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। তো এখন যেটা বলতে চাই, অন্য মেম্বার যারা পর্যায়ক্রমে ব্যান্ডের লাইন আপের ভাঙা গড়ার খেলায় যুক্ত হয়েছেন, তাদের কথাও একটু বলতে হয়, কারণ প্রত্যেকেরই একটা ব্যান্ডে কন্ট্রিবিউশন রয়েছে। তো সেই ধারাবাহিকতায় কয়েকজনের কথা আমি আজকে বলবো। যেমন থার্ড অ্যালবাম স্কুল পলাতক মেয়ে, এটার মধ্যে বেস গিটারে চারু ভাইকে পাই আমরা। চারু ভাই অত্যন্ত মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ। উনি যে খালি বেস গিটার নিয়েই বসেছিলেন তা না, উনি খুব ভালো বাংলা রক গান গাইতে পারতেন। উনি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে সেই সময় নতুন আত্মপ্রকাশ করেন আমাদের অডিও ব্যান্ড মিউজিকের রক অডিও জগতে, এবং আস্তে আস্তে উনি প্রভূত উন্নতি সাধন করেন ওনার এই পেশায়। তো চারু ভাইয়া বেস গিটারে, চারু ভাইয়াকে আমরা পাই 1993 থেকে। স্কুল পলাতক মেয়ে অ্যালবামে রানা ভাই নামে একজন ড্রামার কাজ করেন নোভা ব্যান্ডে। রানা ভাইয়ের বাজানো আমার খুব পছন্দ ছিল, এবং কিবোর্ডে যোগ দেন টলো বিশ্বাস ভাইয়ার রিপ্লেসমেন্টের জায়গায় যোগ দেন পাপ্পু ভাইয়া। এই পাপ্পু ভাইয়াকে কখনো আসলে বলা হয়নি কথাটা, এই ভিডিওটা পাপ্পু ভাইয়ার চোখে বলে উনি জানতে পারবেন। পাপ্পু ভাইয়ার সাইড ভোকালস এবং কিবোর্ড বাজানো দুটোই আমার অত্যন্ত অত্যন্ত প্রিয়। হ্যালো পাপ্পু ভাইয়া, কেমন আছেন? আপনি আমাকে আগে কখনো দেখেননি, তাই চিনতে পারবেন না। আপনারা কেউ আসলে আমাকে কখনো দেখেননি যাদের কথা বলেছি, কিন্তু আমি আপনাদেরকে শুরু থেকেই দেখেছি, ছোটবেলা থেকে। তো এই কিবোর্ডিস্ট পাপ্পু ভাইয়াও মিউজিকের অর্নামেন্টেশনের ক্ষেত্রে মিউজিকটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে সব জায়গাতেই ভালো অবদান রেখেছেন। কারণ নোভা ব্যান্ডের তো আরও ভালো ভালো হিট গান ছিল পরবর্তী অ্যালবামগুলোতে। এরপরে নোভা ব্যান্ডের 95-এ যেই অ্যালবামটা বের হয়, এই অ্যালবামে চারু ভাই বেস গিটারে, চারু ভাইকে আমরা পাই, পাপ্পু ভাইও থাকেন। পাপ্পু ভাই মোটামুটি লম্বা সময় ধরেই নোভায় অ্যাজ এ কিবোর্ডিস্ট
অ্যালবামে কাজ করার, রেকর্ডিং স্টুডিওতে কাজ করার কথা যদি আপনারা বলেন, তো পাপ্পু ভাই লম্বা একটা সময় ধরেই নোভাতে, টলো বিশ্বাস ভাইয়ের রিপ্লেসমেন্টে উনি লম্বা সময় ধরেই কাজ করতে দেখা গেছে ওনাকে রেকর্ডিং অ্যালবামগুলোতে, এবং টেলিভিশনে ওনাকে অংশ নিতে দেখা গেছে নোভার সাথে। এবং 95-এর অ্যালবামটার কথা বলছিলাম, সেটাতে ড্রামার হিসেবে শ্রী নামক একজনকে দেখা যায় আর কি। ফজল ভাইয়ের পূর্ব পরিচিত কেউ হবেন, আমি তেমনভাবে চিনি না, তবে ভালো ড্রামস প্লে করেছেন। আর পাপ্পু ভাইয়া, কিবোর্ডিস্ট পাপ্পু ভাইয়া এবং শ্রী ভাইয়া আর বেস গিটারের যে চারু ভাইয়া, এই তিনজন যে গান গাওয়ার ব্যাপারেও সমান পারদর্শী, এই ব্যাপারটা আসলে রিভিল হয় সেই ভাইসো অ্যালবামে, অর্থাৎ ইয়ার 1995-এ যেই অ্যালবামটা বের হয় নোভা ব্যান্ডের। এরপরে নোভা ব্যান্ডে পরবর্তীতে নোভা 99 নামে আরেকটা অ্যালবাম বের হয়। এটাতে নূর ভাই নামে একজন বেস গিটারিস্ট কাজ করেন, এবং এটাতেও কিবোর্ডে পাপ্পু ভাই থাকেন। কভারে মাত্র 3 জনের ফটো দেখা যায় এটাতে, আহমেদ ফজল ভাই, পাপ্পু ভাই এবং নূর ভাই। বাকি মিউজিকগুলো কারা কীভাবে বাজিয়েছেন তা আমি বলতে পারবো না, তবে এইটাও ভালো অ্যালবাম ছিল। উল্কা ঝরা নামের একটা খুব হাই পিচ গান ছিল এই অ্যালবামটার মধ্যে, এটা আমি গাইতে গিয়ে সবসময় ধরা খেতাম, কিন্তু আমি জিদ করে এই গানটা উঠিয়েছিলাম এক সময়। এই গানটা গাইবার পর আমার গলা একদম বসে যায়, আমি আর অন্য কোনো গান গাওয়ার মতো অবস্থা থাকে না, বাট লাভ হয়, গলায় অনেক মিড রেঞ্জ এবং বেস বাড়ে এই গানটা। যাই হোক, এখন একটা সময় অনেক গিয়েছে এই গানটা, এখন ইদানিং আর গাইছি না, কারণ আমি যেখানে বাসা ভাড়া করে থাকি সেখানে এত লাউডলি চিৎকার করে গান গাইবার মতো আসলে পরিবেশ পরিস্থিতি নেই। সমাজ, পারিপার্শ্বিকতা অনেক কিছু চিন্তা ভাবনা করে আমাদের মিউজিশিয়ানদের আসলে চলতে হয়। এরপরে ঠিকানা নামের নোভার আরেকটা অ্যালবাম আসে, ওখানে একঝাক নতুন ছেলে কাজ করে নোভা ব্যান্ডে। ওখানে ওয়ারফেস ব্যান্ডের লিড ভোকালি সঞ্জয়, ওনার একটা আপন ভাই ছিল জয়, ওনাকে কাজ করতে দেখা যায় অ্যালবামে। শোভন নামক একটা ভোকালিস্ট আসেন, উনি সম্ভবত শাকিল খান ভাইয়ের রিপ্লেসমেন্ট হিসাবে একটু চিন্তাভাবনা করা হয়, কারণ শাকিল খান ভাই চলে যাবার পর সেকেন্ড লাইন ভোকালের জায়গাতে তেমনভাবে সেরকম সুইট মেলোডিয়াস কণ্ঠে সেরকমভাবে কাউকে পাওয়া যায়নি। পাপ্পু ভাই, চারু ভাই, ওনাদের ভয়েসের কথা যদি বলতে হয়, ওনাদের ভয়েসের স্টাইল অন্যরকম, একটু রক স্টাইলের, আজম খান ভাই স্টাইলের, কিন্তু টিপিক্যাল শাকিল খান ভাইয়ের যে বাংলা মেলোডি ফরম্যাটটা, ওইটার আবহে আমরা শোভনকে আবার পাই সেই নোভা ব্যান্ডের ঠিকানা অ্যালবামে। ওখানে শোভনের সুন্দর গান রয়েছে, শোভন গিটারও বাজিয়েছে। এরপরে ঠিকানা অ্যালবামের পরে নোভা ব্যান্ড আবার একটা অ্যালবাম করে, যেখানে পুরানো 2-3টা গানও রিমেক করা হয়। ওই অ্যালবামটা ব্যক্তিগতভাবে আমার আসলে ভালো লাগেনি। রিমেক করতে গিয়ে আমি আসলে জানি না আমি ওল্ড ফ্যাশন টাইপের ছেলে কিনা, সব কিছু রিমেক করলে যে সব জিনিস সবসময় ভালো হয় বা আগেরটাকে পিছনে ফেলে একেবারে আপ টু দ্য মার্ক একটা জায়গায় চলে যায়, আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। রিমিক্স করতে গিয়ে অনেক গান খারাপও হয়ে যায় অনেক সময়। তো সেই অ্যালবামে 2জন মেম্বারকে দেখা যায় নতুন, একজন বেস গিটারে কালো করে, বেস গিটারে নমন বা নবীন কিছু একটা হবে ওনার নাম, ওনাকে টেলিভিশনের ফোনো লাইভে অংশ নিতে দেখা গেছে। বিজয় মামুন করে একজন সেকেন্ড লাইন লিড গিটারিস্টকে দেখা যায় নোভাতে জয়েন করতে। ফজল ভাই বরাবরই তার সাথে আরেকজন লিড গিটারিস্টকে নিয়ে কাজ করতে আগ্রহী ছিলেন, কারণ আসলে 92 সালে আমরা যখন ক্লাস 7-এ পড়ি, সে সময় তো ইউটিউব মিডিয়া টিডিয়া এত ছিল না। একটা ব্যান্ড ভেঙে যাবার
পরে নতুন লাইন আপের নিউজটা কি, কারা নতুন ঢুকেছে বা কি হচ্ছে না হচ্ছে, এখন ইউটিউবে যেমন আমরা টাচ স্ক্রিনে টাচ করা মাত্রই এইসব নিউজ আমাদের চোখের সামনে চলে আসে, তখন এইসব নিউজের জন্য আমাদের অনেক অপেক্ষা করতে হতো, কান কথাও বিশ্বাস করতে হতো, অনেক সময় অনেক দিন পর পর পত্রপত্রিকায় সেগুলো আসতো। তো তখন একটা পত্রিকায় সে সময় একটা নিউজ এসেছিল 92 সালে যে ব্যান্ড মেম্বাররা কবে বিয়ে করতে যাচ্ছেন। আমি ক্লাস 7-এ পড়ি তখন। তো রুবাইয়াত নামের আমার একটা বন্ধু অনেক রিকোয়েস্ট করার পর সে পেপার কাটিংগুলো আমাকে ব্লেড দিয়ে কেটে এনে দিয়েছিল। হ্যাঁ, তো রুবাইয়াত আমাকে পেপার কাটিং দিয়েছিল, তো সেইখানে পুচি নামের একজন গিটারিস্টকে দেখলাম ফজল ভাই খুব হাইলাইট করেছেন, যে পুচি ব্যান্ড, নোভা ব্যান্ডে সেকেন্ড লাইন লিড গিটারিস্ট হিসেবে গিটার বাজাচ্ছেন। কিন্তু এই পুচি ভাইকে খুব একটা পরবর্তীতে টেলিভিশনে বা কোনো ফোনো লাইভে আর দেখা যায়নি। তো সেটা থেকে আমি আন্দাজ করতে পারি অনেক সেকেন্ড লাইন লিড গিটারিস্টই নোভায় কাজ করেছেন, কিন্তু টেলিভিশন ফোনো লাইভ পর্যন্ত তাদেরকে আর দেখা যায়নি। তো সেইভাবে বিজয় মামুন ভাইকেও কিছুদিন দেখা যায়। বিজয় মামুন ভাইয়ের কথাটা তো রিসেন্ট। বিজয় মামুন ভাইয়ের ভালো সিঙ্গার, উনি সোলো প্রজেক্টও আছে নোভার বাইরে। ওনার একটা গান খুব জনপ্রিয় হয়েছিল, যদি বৃষ্টি হতাম তোমায় ভিজিয়ে দিতাম, তোমাকে স্পর্শ থাকতো না অধরা, এরকম একটা গান খুব হিট হয়েছিল ওনার। তো বিজয় মামুন ভাই এবং সাবকনশাস জনপ্রিয় ব্যান্ড, আমাদের বয়সীদের, আমাদের ব্যাচেরই একটা ব্যান্ড সাবকনশাস। এই ব্যান্ডের যে ড্রামার, সেও শেষের দিকে নোভাতে ড্রাম প্লেয়িংয়ে জয়েন করে এবং ও ভালো, ছেলেটার নাম লুকান, ওই লুকান বা লোখান কিছু একটা হবে। ওই লুকান ভালো ড্রামার। লুকানের সাথে ব্যক্তিগতভাবে আমার একটা প্র্যাকটিস প্যাডে গিয়ে কথাবার্তাও হয়েছে, আলাপ পরিচয় হয়েছে। তারপর তো ওরা বিদেশেই চলে গেল আস্তে আস্তে সবাই। লুকান নোভাতে ড্রাম বাজায়। বিজয় মামুন ভাইকেও দেখেছি সেকেন্ড লাইন লিড গিটারিস্ট হিসাবে, ভালো বাজিয়েছেন উনি, বলতেই হয় এটা, ভালো লিড গিটারিস্ট। এবং আরেকটার নাম রুজভেল্ট। এই রুজভেল্ট ভাইয়া কিবোর্ডেও পারদর্শী এবং ফজল ভাইয়ের সম্ভবত খুব পুরানো বন্ধু। তো নোভা ব্যান্ডের একটা পুরনো ব্যান্ড শোর কথা বলি। বিটিভিতে ক্লাস 6-এ পড়ি আমি, তখন সারাটা বছর আমি আসলে হা করেছিলাম যে টেলিভিশনে নোভাকে কখন দেখবো, কারণ 91 সালের ব্যান্ড শোর একটা ব্যান্ড শো আমি মিস করি যেটাতে নোভা ব্যান্ড আসে। এই খবরটা আমি স্কুলে গিয়ে যখন পাই যে আমি এই ব্যান্ড শোটা মিস করেছি, কারণ এই তখন ব্যান্ড শো হলে টিভিতে আগে থেকে কোনো প্রচারণা হতো না যে অমুক দিন ব্যান্ড শো হবে, কী হবে, হঠাৎ করে রাত 10টার সংবাদের পর দিয়ে দেওয়া হতো, এরকম করা হতো কোনো রকম প্রচারণা ছাড়াই। তো সেই কারণে আমি মিস করে যাই সেই সময়। আর টেলিভিশনে ব্যান্ড শো ট্যান্ড শো দেখার ব্যাপারে পরিবার থেকেও খুব রেস্ট্রিকশনের ব্যাপার ছিল। তো আমি একটু হা করেছিলাম যে নোভা ব্যান্ডকে আরেকবার কখন দেখতে পাবো। তবে আল্লাহ মেহেরবান, 1991 সালে দুইবার নোভা ব্যান্ডকে আমি টেলিভিশনে দেখতে পাই। সেটা অক্টোবরের দিকে একটা ব্যান্ড শো হয়, খুব জনপ্রিয় ব্যান্ড শো ছিল 91 সালের, ওটা বিকালের বেলার দিকে হয়। সেইটাতে নোভা ব্যান্ডকে একটা আনরিলিজ ট্র্যাক নিয়ে হিন্দুদের চিতায় মরা পুরানো এটসেট্রা এটসেট্রা ঘটনা, এইসব বিষয়বস্তু নিয়ে একটা গান নিয়ে নোভা ব্যান্ডকে আসতে দেখা যায় তখন। এই গানটা, এবং আসলে এই গানটা দেখার পরই আমি আসলে কে ভালো ভাইয়া, কে টলো ভাইয়া, কে ময় ভাইয়া, আমি নামও আসলে জানতাম না কারো, কারণ ফটোর নিচে নাম দেয়া হতো না 91 পর্যন্ত। কে যে কোনটা এটা আমি নামই জানতে পারতাম না, কারণ ওইভাবে কখনো ফটো তুলে নিচে নাম দিয়ে ওইভাবে কোনো পত্রিকায় কোনো প্রতিবেদন প্রকাশ হবে এইরকম নোভা ব্যান্ডের কোনো কিছুর অস্তিত্বই প্রিন্ট মিডিয়াতে ছিল না। তো ওই 91-এর সেই বিকেলবেলার ব্যান্ড শোতে আমি সবাইকে জানতে পারি সবার ব্যাপারে। এবং 91 সালে আমার তখন ফাইনাল পরীক্ষা চলে। সেই ফাইনাল পরীক্ষার মধ্যেও আমি প্যারেন্টসকে খুব রিকোয়েস্ট করে নোভা ব্যান্ডের সেই সময় সঙ্গীত প্রবাহ নামের একটা গানের অনুষ্ঠান হতো, যেটাতে একেবারে অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার আগে 2টা ব্যান্ডকে চান্স দেওয়া হতো গান গাওয়ার জন্য। তো এই সঙ্গীত প্রবাহ অনুষ্ঠানটার জন্য আমি খুব অপেক্ষা করে থাকতাম। এবং সঙ্গীত প্রবাহের একেবারে যখন ব্যান্ডগুলো কি 2টা ব্যান্ডের যখন পারফরমেন্স শুরু হতো, সেই সময় আমি ড্রয়িং রুমে ঢুকে যেতাম। এর আগে পর্যন্ত আধুনিক গানের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। তো সেই সঙ্গীত প্রবাহ অনুষ্ঠানে 91 সালে, তখন শীত, আমি
ক্লাস 6-এর ফাইনাল পরীক্ষা চলছে, আমি এক্সাম দিচ্ছি, একটার পর একটা প্রিপারেশন ভালো আমার, আল্লাহর রহমতে পরীক্ষাগুলো ভালো হচ্ছে, এই কারণে ছাড় পেলাম আমি, নোভা ব্যান্ডের গানটা আমি দেখতে পেলাম। তো এই গানে কিবোর্ডে রুজভেল্ট ভাইয়াকে দেখতে পাওয়া যায়। তো এই রুজভেল্ট ভাইয়াকে পরবর্তীতে নোভার সাথে টেলিভিশনে কিবোর্ড বাজাতেও দেখা গেছে অনেকবার। তো এই ছিল মোটামুটি নোভা ব্যান্ডের সাথে যেসব মেম্বাররা কাজ করেছেন সবার একটা রিভিউ দিয়ে দিলাম। কারণ সবাই মনে মনে হয়তো বলবেন যে তালাত আমাদেরকে কি দেখে নাই চোখে, খালি আহমেদ ফজল ভাই এবং প্রথম অ্যালবামটা কি দেখেছে? না, আমি সবাইকেই দেখেছি, সেই কারণে আমি ভিডিওটা তৈরি করলাম। যাই হোক মাই ফ্রেন্ডস, আজানের বিরতি নেবার সময় হয়েছে, তাহলে পরবর্তীতে তালাত আবার দেখা করব। আজকের মতো তাহলে চলি, ভালো থাকবেন।